স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে ইয়েস স্যার। স্যার। আমাদের সেকশন 3 তে তো আমি যতদূর জানি 400 আছে না মেম্বার পার্টিসিপেন্ট? জি স্যার। কারো আইডিয়া আছে আপনাদের গ্রুপে কয়জন? স্যার অ্যাসুরেন্স কেউ গ্রুপে একজন স্যার, বলবেন? স্যার অ্যাসুরেন্স গ্রুপে স্যার 250 জন আছে। আচ্ছা, অন এভারেজে কতজন আপনারা থাকেন সবাই? স্যার, ম্যাক্সিমাম কতজন? স্যার 75 জন স্যার থাকা হয় স্যার। আপ টু 75? জি স্যার। তার মানে কি বাকিরা কি পড়াশোনা কমপ্লিট না না পড়েই পরীক্ষায় বসবে? আচ্ছা 7:12 বাজে। হ্যাঁ, আপনাদের তারপর আরেকটা সেশন আছে তাই না? জি স্যার। জি স্যার। তাহলে আমরা শুরু করে দিই, কি বলেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই ইনিশিয়ালি শিহাব রেজা ভাই তো অলরেডি 2টা ক্লাস বোধহয় আপনারা করেছেন। আমার জি এটা স্যার। 1st ক্লাস। আমি মোহাম্মদ মোর্শেদ আলম। আমি প্রেজেন্টলি ঢাকা মেকে আছি হেড অফ রেগুলেটরি রিপোর্টিং হিসেবে। প্রিভিয়াসলি আমি সিটি মেকে কাজ করেছি, তার আগে ছিলাম ট্রাস্ট ব্যাংক, তার আগে একটা এনজিওতে ছিলাম অডিট ইনচার্জ, শক্তি ফাউন্ডেশন। অ্যাডভাইজরি অ্যান্ড অডিটর। আইটিবিসি 2013 সালে দিয়েছিলাম। কিউআইএ কোয়ালিফাইড ইন্টারনাল অডিটর। এটা ইন্স্যুরেন্সের উপর একটা এক্সাম ছিল, ইংল্যান্ডের অনলাইন বেস এক্সাম। আর এআইবিবি ব্যাংকিং এর জন্য যারা জানেন, আপনারা সবাই জানেন, ব্যাংকে যারা জব করে তাদের ব্যাংকিং ডিপ্লোমা দিতে হয়। ওই 2টা পার্ট, যে এআইবিবি আর এআইবিবি, ওইগুলো কমপ্লিট করেছি। তো আপনাদের প্রতি আমার সাজেশন, ক্লাসটা স্টার্ট হওয়ার আগে সবাই যেটা করবেন, স্পিডটা ধরে রাখা। যে পড়াশোনা যারা করছেন নিয়মিত, চেষ্টা করবেন 3 to 5 ইয়ার্স এর মাঝে যেন কোয়ালিফাইড করতে পারেন। এই টার্গেটটা থাকতে হবে। যদি আপনার মিশন ভিশন থাকে যে আপনি ইউ উইল বি আ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সো আই থিংক জাস্ট বিলিভ ইউরসেলফ, এবং এটার কন্টিনিউটি থাকা উচিত। আপনার এই স্পিডটা যেন থাকে। সে ফ্রাইডে স্যাটারডে আছে, আমরা অনেক ফ্রাইডে স্যাটারডে স্যাক্রিফাইস করেছি। প্রত্যেকটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের পিছনে আপনারা হিস্টরি দেখবেন, প্রত্যেকেই কিছু না কিছু স্যাক্রিফাইস করেছে বলে হচ্ছে সে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছে। সো আপনাদেরকেও স্যাক্রিফাইস করতে হবে, এবং স্যাক্রিফাইস একটা বড় ধরনের স্যাক্রিফাইস করতে হয় লাইফে। যে অনেক বেশি পরিশ্রম করতে হবে। আপনি ডিটারমাইন্ড থাকেন যে আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন, এই বিশ্বাসটা থাকলে ডেফিনিটলি হবেন। আমাদের যদি এই গ্রুপে যদি 250 জন হয়, তারা যদি বিশ্বাস করে যে নিজেদেরকে যে না আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবই, ডেফিনিটলি হবে। এটা হতে পারে কেউ হয়তো যেমন লাস্ট এই সেশনে একজন 1 ইয়ার 6 মান্থে হয়ে গেছে। হ্যাঁ, তো ভাবা যায়। তার মানে হচ্ছে যে কেউ 1.5 বছরে পাস করবে, কেউ 3 বছর, কারোর 5 ইয়ার্স, কারোর 10 ইয়ার্স, কারোর 15 ইয়ার্স। যদি ডিটারমাইন্ডটা থাকে যে আমি হব, হবেন। এটা জাস্ট সময়ের ব্যবধান, আর কিছুই না। তার মানে সবার প্রতি আমার সাজেশন হচ্ছে যে সবাই ডিটারমাইন্ড নেব যে আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব, এবং রেগুলারলি পড়াশোনা করব। এবং টিচারদের একটা বিষয় হচ্ছে যে লেকচারগুলো নিয়মিত শুনবো। কেউ অনেকে প্ল্যানিং থাকে যে আমি ধরে পরে ইয়েটা করি, রেকর্ডিংটা দেখি। এটা ইফেক্টিভ হয় না, কারণ 7টা সাবজেক্ট ক্লাস শেষে হতে হতেই আপনাদের এক্সাম শুরু হয়ে যাবে। তার মানে আপনার পক্ষে পুনরায় রেকর্ডিং দেখে এই লার্নিংটা হবে না। তার মানে সবাই ট্রাই করব আমরা ক্লাসে অ্যাটেন্ড থাকা। এটা হচ্ছে আপনাদের প্রতি আমার সাজেশন।
আর আজকে হচ্ছে যে আমরা ট্রাই করব যেহেতু অনলাইন বেস, এটা হচ্ছে যে ফিজিক্যালি হলে সবচেয়ে ইফেক্টিভ হয় ক্লাসগুলা। এই যে সবাই যেমন হচ্ছে যে 250 পার্টিসিপেন্ট হয় অনলি 50 to 60 মেম্বার বা 75 মেম্বার্স অলওয়েজ অ্যাটেন্ডিং দ্য সেশন। সো তার মানে ফিজিক্যালি থাকলে তো সে বাউন্ড ছিল যে থাকার জন্য। আবার হচ্ছে যে এই 75 এর মাঝে হচ্ছে যে অ্যাক্টিভ থাকবে দেখা যাচ্ছে যে অন এভারেজে হয়তো 40, বাকিরা হয়তো বাসে থাকবে, কেউ হয়তো বাসায় বিভিন্ন বিজি থাকবে, হ্যাঁ, ওই কনসেন্ট্রেশনটা দিতে পারে না। তো এই জন্যই হচ্ছে যে অনলাইনে হচ্ছে ফিজিক্যালি একটা সুবিধা এটা। যেমন ফিজিক্যালি হয়তো অনেকেই বলে যে টাইম কনজিউমিং, টাইম সেভটা হচ্ছে, বাট এই যে টাইম আপনার যখন লস হয়, আমরা যখন সি ফার্মে যেতাম অনেক সময় লস হতো, বাট এই সময়টা যখন লস হতো আমি গুরুত্ব দিতাম বেশি, আমরা সবাই গুরুত্ব দিতাম। তার মানে আমার খুব কনসেন্ট্রেশন দিতাম ক্লাসের প্রতি। তো এটা সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট, সবাই আমরা ক্লাস অ্যাটেন্ড করবো। আমার হচ্ছে যে টোটাল 16টা চ্যাপ্টার, তাই না? এসুরেন্সের কয়টা চ্যাপ্টার? স্যার জি স্যার 16টা স্যার। 16টার মাঝে হচ্ছে আমি নেব হচ্ছে 1 থেকে 8, শিহাব জাবাই নেবে হচ্ছে 9 থেকে 16। তো আমার সেশনটাতে আমি প্ল্যানিং করেছি হচ্ছে যে এই আজকের হচ্ছে টপিকসে আমি জানি অনেক বড় সেশন, আমি ট্রাই করবো হচ্ছে যে ইন্টারেক্টিভ কোশ্চেনের পরেও কিছু কোশ্চেন তৈরি করা, হ্যাঁ, যেটা আপনাদের জন্য হেল্পফুল হয়। আর হচ্ছে যে একটা বিষয় একটু বলে রাখি, যেমন আগে আমরা ছিলাম রিটেন দিতাম, হ্যাঁ, রিটেন এক্সামে একটা সুবিধা হচ্ছে যে আপনি মতিঝিল থেকে ফার্ম গেট আসবেন, আপনি শাহবাগ হয়ে আসতে পারেন, কেউ হচ্ছে মগবাজার হয়ে আসবে, কেউ হচ্ছে সায়েন্স ল্যাব হয়ে আসবে। রিটেনে কিন্তু আপনি 3টে অপশনেই দিতাম। দেখা যায় আমি বেস্ট চিনি হচ্ছে এই সায়েন্স ল্যাব, আমি সায়েন্স ল্যাব নিয়ে লিখতাম। কেউ হচ্ছে যে ফার্ম গেট শাহবাগ হয়ে সেটা লিখতো, কি মতিঝিল কি বলে মগবাজার হয়ে লিখতো। সবার রাইটিং ঠিক আছে, বাট বেস্ট আনসার যেটা সে হয়তো মার্কিং পাচ্ছে, বাট আমরা যারা আরো 2টা ওয়ে ছিল সেটা আনসার করতেছি, সেটা কিন্তু মার্ক পেতাম। বাট এমসিকিউ তে এটা হচ্ছে যে আপনার একেবারে একুরেট দিতে হবে, অপশন থাকবে 4টা বা 5টা। তার মানে এই 4টা বা 5টার মাঝে আপনার মোস্ট একুরেট আনসারটা দিতে হবে। তার মানে ডেফিনেটলি হচ্ছে মসজিদ থেকে সহজ যদি বলে সবচেয়ে সহজে আসা যায় কোনটা, তাহলে আমাকে বলতে হবে শাহবাগ হয়ে যে রোডটা সেটা, ফার্ম গেটে আসা যায়। কিন্তু বাকি অপশন গুলো আপনার থাকবে, কিন্তু ওইগুলো ঠিক, বাট আপনি অ্যাবসলিউট আনসার যেটা সেটাকে দিতে হবে। তার মানে আপনাকে প্রত্যেক লাইন বাই লাইন এই আপনাদের সার্টিফিকেট লেভেলে প্রত্যেকটা সাবজেক্ট লাইন বাই লাইন পড়তে হবে। জাস্ট হচ্ছে যে কেউ যদি মনে করে জাস্ট আমি এটা দেখে গেলাম, মানে এজ ইউজুয়ালি যে আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিং দিয়ে দেখা যাচ্ছে যে অনেক সময় কঠিন হয়ে যাবে। তার মানে প্রত্যেকটা লাইন সেন্টেন্সের আপনাদের বুঝতে হবে। কোন দেখা যায় একটা লাইনের নিয়ে সে হুবহু বলে দিল এটা ট্রু অর ফলস, আমি দেখেছি ট্রু এন্ড ফলস এই টাইপের কোশ্চেনও কিন্তু আসে। আবার কোশ্চেন হতে যে 4টা অপশন, কোথাও দেখি 5টা অপশন থাকে, আপনাকে ভেরি মাচ কনফিউজড ক্রিয়েট করবে যে আসলে আনসারটা কোনটা হবে। আপনার কাছে মনে হয় 5টাই রাইট, বাট আপনাকে অ্যাকচুয়ালি যদি লাইন বাই লাইন বলে দিবেন এই চ্যাপ্টারটা তোমরা 3জন পড়ো, এই চ্যাপ্টারটা তোমরা পড়ো, দেন হচ্ছে ডিসকাশন করবেন যে কি টাইপের আসলে এখানে ক্রিটিক্যাল একটা লাইন পড়বেন, এটা বিভিন্ন অ্যাঙ্গেলে কোশ্চেন করার চেষ্টা করবেন, এই লাইনটা থেকে কি টাইপের এমসিকিউ আসতে পারে। একটা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার থাকবে, আর গ্রুপ স্টাডি করলে হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং মোর মানে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, চ্যাপ্টারটা শুরু করার আগে আমি সরাসরি চলে যাই, তাই না? আইএস এবং আইএফআরএস এবং আইসা, এখানে কি পয়েন্টস গুলো একটু বলি। এটা হচ্ছে যে আপনাদের হোল লাইফে সি প্রফেশনে এটা অলওয়েজ থাকবে। যেমন হোয়াট ইজ দ্য আইএস অর আইএফআরএস? আইএস মিন্স হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, এই নাম তো সবাই শুনেছি। আইএফআরএস এবং আইসা নাম শুনেছি। জি স্যার। জি স্যার। আচ্ছা, সবাই রেসপন্স করবেন, তা না হলে আমি ডিসকানেক্ট হয়ে গেলাম নাকি না বোঝা যাচ্ছে না। তার মানে কারোর যদি বাসায় একেবারে কি মানে সাইলেন্ট থাকে তাহলে আনমিউট করে রাখতে পারেন। আমি বললাম আইএস, আইএফআরএস, আইসা এগুলো কি আমরা শুনেছি? জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
দেখা যাচ্ছে? ও তার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না আমি। স্যার আপনার কথা অনেক আটকে আটকে আসতেছে। স্যার এখানে বলছে যে আপনি স্ক্রিন শেয়ার করেছেন কিন্তু স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা, শোনা যায়নি একটু আগে। আমি আবার দিচ্ছি। এটাই যে অনলাইন দেখা যাচ্ছে যে নেটওয়ার্কের প্রবলেম থাকবে, দেখা যাচ্ছে ফোনে একটা কল আসলে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আচ্ছা দেখুন তো এবার দেখা যাচ্ছে কিনা, আমি ভিউ মোডে দিলাম না। জি স্যার দেখা যাচ্ছে স্যার। জি স্যার দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা আমরা আইএস, আইএফআরএস, আইসা এগুলোর নাম শুনেছি। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা রেসপন্স করলে কি হবে, মোর আমরা চাইবো যে মানে কানেক্টিভিটি এনকারেজ, মানে আমরা কি বলে এঙ্গেজমেন্টটা যেন বাড়ানো যায়। এঙ্গেজমেন্ট বাড়ার থেকে পারলেই হচ্ছে যে অনলাইন সেশনটা ইফেক্টিভ হয়। আচ্ছা, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস গুলো কি, যদি বলে আইসা আসলে কি? আইসা মিন্স হচ্ছে যে এটা সেট অফ হচ্ছে স্ট্যান্ডার্ডস, এটা ডেভেলপ কে করেছে? আইএএস যেটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, আইএএস যেটা করেছে ডেভেলপ করেছে হচ্ছে আইএএসসি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কমিটি। এই কমিটিটা কবে এস্টাবলিশ হয়েছে? 1973। এটা কারা করেছে? এটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি বডিজ। কয়টা বডিজ? 10টা বডিজ ছিল, যারা বিভিন্ন অ্যাকাউন্টেন্সি বডিজ, যেমন আইসিএবি, হ্যাঁ, বিভিন্ন ওয়ার্ল্ডে যে বডিগুলো আছে, সিপিএ, বিভিন্ন বডি মিলে তাদের মাঝে 10টা বডি ছিল। বডি মিলে 1973 তে আইএএসসি বিল্ড আপ করে। এই আইএএসসি ইনিশিয়ালি যে স্ট্যান্ডার্ডস গুলো মানে ইস্যু করেছে সেটাকে বলে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস ছিল 1 থেকে আইএএস 1 থেকে আইএস 41 পর্যন্ত ছিল। মানে এই কমিটির সময়কালে টোটাল 41 স্ট্যান্ডার্ডস ইস্যু করেছে। তার মাঝে বর্তমানে হচ্ছে 24 হচ্ছে অ্যাক্টিভ আছে, আর বাকিগুলো হচ্ছে সুপারসেট হয়েছে বাই আইএফআরএস। ইন এডিশন এই আইএএসসি এর সময়কালে ছিল হচ্ছে এসআইসি নামে একটা কমিটি ছিল, স্ট্যান্ডিং ইন্টারপ্রিটেশন কমিটি। তাদের সময়কালে কিছু ইন্টারপ্রিটেশন বা এক্সপ্লেনেশন দিয়েছিল। টোটাল 31 এর মাঝে এখন অ্যাক্টিভ আছে অনলি 4। আইএএসসি যখন কমিটিটা যখন চেঞ্জ হলো, যেমন আমাদের আপনারা সবাই জানেন আইসিবি তে যেমন হচ্ছে যে একটা কমিটি থাকে, এখন কমিটি দেখা যায় 3 বছর পর আবার একটা কমিটি আসে, হ্যাঁ। সিমিলারলি আইএএসসি পর কমিটিটা চেঞ্জ হয়, ওই কমিটিটার নাম হয় ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। তার মানে আইএএসবি আসলো। এখন নতুন কমিটি এসে চিন্তা করলো, আচ্ছা আইএএসসি তো 41 ইস্যু করলো, নতুন একটা স্ট্যান্ডার্ডস আমরা ইস্যু করব, এটা কি আইএএস স্যার কিছু শোনা যাচ্ছে না। কিছু শোনা যাচ্ছে না? না এখন শোনা যাচ্ছে স্যার। আপনি আইএফআরএস থেকে যে আলোচনাটা করলেন এটার পর থেকে আর কিছু শোনা যায়নি। আচ্ছা সেকেন্ড প্যারার যেই আচ্ছা, তাহলে একটু রেসপন্স করবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তার মানে হচ্ছে যে আইএফআরএস এর ইস্যুটাতে বললাম, তার মানে আইএএসসি কমিটির পরে আসছে বোর্ড, চলে আসছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। এই বোর্ড এসে যে স্ট্যান্ডার্ডস গুলো ইস্যু করতেছে সেটাকে ওরা আইএস নাম দিচ্ছে না, ওরা দিচ্ছে আইএফআরএস। আইএফআরএস 1, আইএফআরএস 2, এইভাবে আইএফআরএস 1 থেকে 18 পর্যন্ত আসে। শোনা যাচ্ছে না। কিছু শুনতে পাচ্ছি না স্যার কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, তো এই 2027 সাল থেকে ইফেক্টিভ হবে। তার মানে পুরাতন কমিটি যেগুলো যে স্ট্যান্ডার্ডস গুলো আসছে, স্যার শোনা যাচ্ছে না। আচ্ছা এটা স্যার কথা কেটে কেটে আসতেছেন স্যার।
স্ক্রিন শেয়ারও চলে গেছে স্যার। আচ্ছা, আপনার এটা দিবেন নাকি? হ্যাঁ, আচ্ছা দেখি। আসলে অভিষেক তো ওরা হচ্ছে যে একটা মিটিং রুমে আসছে। হ্যাঁ, মিটিং রুমে এটার একটা প্রবলেম হতে পারে, নেটওয়ার্ক প্রবলেম। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। স্যার কি বের হয়ে গেছে? আচ্ছা, তো এখানে তার মানে কি করতে হবে? পাস করার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে, এমনিগুলো প্র্যাকটিস। আমাকে শুনছেন? জি স্যার। শোনা যাচ্ছে। এখন জি স্যার। স্যার শোনা যাচ্ছে স্যার। এটা আমাদের ইনস্টিটিউটে প্র্যাকটিস করার ওয়ে নাই, প্র্যাকটিসের ওয়ে নাই, তারা পিডিএস আপনি পাবেন না। এবার দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা আইএফআরএস এ ছিলাম, তাই না? তাহলে আইএফআরএস আসছে 1 to 18। হ্যাঁ, আর তার মানে আমরা বুঝলাম আইএএসসি এবং আইএএসবি, এটা নিয়ে যে কনফিউশনটা যেন কারো না থাকে। আচ্ছা, আইএফআরএস এর যেমন আমরা দেখলাম আইএএস এর ক্ষেত্রে কিছু ইন্টারপ্রিটেশন ছিল, তাই না? আইএফআরএস এর সময়কালে আইএএসবি যে কমিটিটা ছিল ওই সময় কিছু ইন্টারপ্রিটেশন ছিল, এটাকে বলা ইফরি, আইএফ আর আইসি। এই আইএফ আর আইসি যে সেকেন্ড প্যারা তো ঠিকমতো শোনা যায়নি স্যার। সেকেন্ড প্যারাটা আমি আবার বলছি, এখন শুনছেন? জি স্যার। আচ্ছা, যেটা বললাম হচ্ছে যে প্রথমে ছিল হচ্ছে আইএএস, তাই না? তারপরে হচ্ছে আইএফআরএস আসলো। আইএফআরএস আসলো কখন? আইএএসবি যে বোর্ড কমিটি আগে ছিল, কমিটির পরিবর্তে এখন নতুন কমিটি আসছে, সেটাকে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড বলে, যেটা 2001 এ আসছে। 2001 এ আসার যে রিপ্লেসটা হলো আইএএসসি পরিবর্তে আইএএসবি, ওরা যে স্ট্যান্ডার্ডস গুলো ইস্যু করলো সেটা ওরা আইএএস নাম না দিয়ে আইএফআরএস নাম দিয়েছে। তার মানে এখন পর্যন্ত আইএফআরএস হচ্ছে 1 থেকে 18 পর্যন্ত আছে, 18 পর্যন্ত। তো হ্যাঁ, 18 এখনো ইমপ্লিমেন্ট হয়নি বাংলাদেশে। টোটাল এই আইএএসবি কিছু ইন্টারপ্রিটেশন দিয়েছে, টোটাল 23 ইন্টারপ্রিটেশন দিয়েছে, তার মধ্যে অ্যাক্টিভ আছে 14। আইএএস এবং আইএফআরএস ওয়ার্ল্ড ওয়াইড 140টা কান্ট্রিতে হচ্ছে যে এটা ফলো করা হয়। এই হচ্ছে টোটাল আইএএস এবং আইএফআরএস এর হিস্টোরি। তারপর আসে আমরা যে আইসা, এই যে এসুরেন্স যে সাবজেক্টটা, যে অডিট, আমরা সেই ফার্মে আছি, আমরা এই আইসা ফলো করি। আইসা কখন আসছে? ইন 1973 তে আইসা আসছে হচ্ছে আইফেক, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্ট, একটা বডি। ওনারা এস্টাবলিশ করেছে টু ডেভেলপ গ্লোবাল স্ট্যান্ডার্ডস ফর অ্যাকাউন্টিং প্রফেশনের জন্য কিছু গ্লোবাল স্ট্যান্ডার্ডস ওনারা ডেভেলপ করেছে। 1978 এ আইফেক আইএপিসি নামে একটা কমিটি করেছে, ইন্টারন্যাশনাল অডিটিং প্র্যাকটিস কমিটি। 2002 তে এই কমিটিটা আবার রিস্ট্রাকচার হয়েছে। এই কমিটির নামটা এখন দিয়েছে হচ্ছে আইএএএসবি, যেটা বলে ইন্টারন্যাশনাল অডিটিং এন্ড এসুরেন্স স্ট্যান্ডার্ডস বোর্ড, যেটা আন্ডার আইফেক এর আন্ডারে আছে। এই আইএএএসবি যে স্ট্যান্ডার্ডস গুলো ইস্যু করতেছে সেটাকে বলে আইসা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং। টোটাল অ্যাক্টিভ আইসা আছে 37। আইসা যেমন আইসা 200, এই 200 থেকে 810 পর্যন্ত টোটাল আইসা আসছে। আইসা এই টোটাল 200 থেকে 810, টোটাল 37 হচ্ছে আমার অ্যাক্টিভ আছে। এডিশনালি কিছু রিলেটেড স্ট্যান্ডার্ডস আছে ইনক্লুড, যেমন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন কোয়ালিটি ম্যানেজমেন্ট 1, 2। তার মানে আইএসকিউএম নামে আছে কোয়ালিটি কন্ট্রোল ইস্যুতে, এখানে দুইটা আছে। আবার আইএসএই মানে এসুরেন্স এনগেজমেন্টের উপর কিছু স্ট্যান্ডার্ডস আছে, সেটা হচ্ছে যে টোটাল 5টা আছে। আবার আছে আইএসআরই রিভিউ এনগেজমেন্ট ডেটাবের, ওই জায়গায় আছে 2টা স্ট্যান্ডার্ডস আছে।
ইন এডিশন আছে যে ISRS রিলেটেড সার্ভিস রিলেটেড যেগুলো আছে সেটা হচ্ছে 2টা। তার মানে এই হচ্ছে টোটাল ওভারভিউ। এই ওভারভিউটা আপনারা ডিটেইলস আপনারা যদি গুগলে সার্চ করেন পেয়ে যাবেন। প্রত্যেকটা স্ট্যান্ডার্ড যদি মনে হয় যে আমি একটু রিভিউ করে দেখি কি আছে না আছে, এটা পুরো লাইফে সিএ লাইফে এগুলো কাজে লাগবে। তাহলে আমরা মেইন টপিকসে চলে আসি, তাই না? আমাদের আজকের যে টপিকসটা এটার হচ্ছে যে আমরা বুঝলাম যে আইএস এবং আইএফআরএস আছে, ইন এডিশন আইসা আছে। এখন কোশ্চেন করতে পারি আমি, আইএস এবং আইএফআরএস কে ফলো করে আর আইসা কে ফলো করে? কেউ বলতে পারবেন? কে শুনছেন? স্যার যারা অ্যাকাউন্টেন্ট জি, তারা স্যার। আইএফআরএস ফলো করে রিপোর্টিং করবে, আর যারা অডিটর তারা আইএসএ ফলো করে সেই কাজটাকে অডিট করবে। হ্যাঁ, আচ্ছা, তার মানে আমরা বুঝে গেলাম যে আমরা ঢাকা মিটে আছি। আমাদের কাজ হচ্ছে অ্যাকাউন্টস প্রিপারেশনের অ্যাকাউন্টস প্রিপারেশন রেসপন্সিবিলিটি কার্ড ম্যানেজমেন্টের। ম্যানেজমেন্ট মিন্স এখানে ঢাকা ব্যাংক বোর্ড এমপ্লয়ির মাধ্যমে এটা করছে। আচ্ছা, তার মানে হচ্ছে যে ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি মেইন রেসপন্সিবিলিটি হচ্ছে যে অ্যাকাউন্টস প্রিপারেশন করা, তাই না? এই অ্যাকাউন্টস প্রিপারেশনের সময় ম্যানেজমেন্ট কাজ হচ্ছে আইএস এবং আইএফআরএস অনুসারে আমার অ্যাকাউন্টসটা যেন প্রিপারেশন করি, এটা হচ্ছে আমার কাজ। তাহলে আইসা তার মানে এটা তো আমার অডিট হচ্ছে, যেহেতু স্ট্যাটিউটরি অডিট হয়, এই অডিটটা করতেছে আমাকে সি ফার্ম দ্বারা করা হচ্ছে, তাই না? এই সি ফার্ম হচ্ছে যে আইসা ফলো করবে। তার মানে তার কাজ হচ্ছে আইসা স্ট্যান্ডার্ডস, মানে এই অডিট কার্যক্রমটা কিভাবে করবে সেটা হচ্ছে যে আইসাতে বলা আছে। তার মানে আইসা অনুসারে সে অডিটটা করবে। ইন এডিশন সে দেখবে হচ্ছে যে এই যে আমরা ম্যানেজমেন্ট যে অ্যাকাউন্টসটা প্রিপেয়ার করলাম সেটা আইএস এবং আইএফআরএস অনুসারে করেছি কিনা সেটা সে এনশিওর করবে। তার মানে আইসা হচ্ছে একটা প্রসিডিউর, এই প্রসিডিউরের মাধ্যমে আমার যে প্রত্যেকটা প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট ওনারা যে অ্যাকাউন্টস প্রিপেয়ার করছে সেটা আইএস এবং আইএফআরএস অনুসারে করছে কিনা সেই কাজটা। তার মানে অডিট কার্যক্রমটা বলা যায় কিভাবে করতে হবে সেটা আমাকে আইসি একটা গাইডলাইন দিয়েছে। এই গাইডলাইন অনুসারে কাজটা করব এবং এনশিওর করব অ্যাকাউন্টস যেন আমার আইএস এবং আইএফআরএস অনুসারে প্রিপেয়ার করা হয়। ইন এডিশন যেসব রুলস এন্ড রেগুলেশনস ইস্যুড বাই রেগুলেটরি বডি ইট শুড বি এনশিওরড বাই সিফার্ম। এখন আসি কনসেপ্ট অফ এন্ড নিড অফ এসুরেন্স। আচ্ছা, আমাকে কেউ একজন বলো, what type of activities or engagement are conducted by a CFA? কেউ একজন বলতে পারবা? এখানে আমাদের হচ্ছে কি আমরা যেহেতু ডিসকাশন করব, কোনো রাগ নাই, যার যেটা ভালো লাগে সেটা বলবা, ডেফিনেটলি বলবা। কেউ একজন বলো তো, what type of activities or engagement are conducted by a CFA or professional accountant? কাজ, তারপরে ট্যাক্স, ভ্যাট, consultancy, assurance service, অ্যাডভাইজরি, RGS, ফাইনান্সিয়াল স্টেটমেন্ট রিভিউ। ওকে, তার মানে আমরা Internal সবাই audit. মোটামুটি জেনে গেছি, যারা সি ফার্মে আছি তারা মোটামুটি আইডিয়া আছে, যারা পিআরটিকে। হ্যাঁ, রাইট। তার মানে লটস অফ অ্যাক্টিভিটিস আর কন্ডাক্টেড বাই এ সি ফার্ম। এই যে লটস অফ অ্যাক্টিভিটিস, এই কাজগুলোকে বলা হয় ইস্যুরেন্স। ক্লিয়ার? তার মানে একটা ব্রড সেন্সে হচ্ছে যে সি ফার্মগুলা বা প্র্যাকটিশনাররা যে কাজগুলো করে সবগুলাকে বলা হচ্ছে ইন্স্যুরেন্স। হ্যাঁ, ইন্স্যুরেন্সের মাঝে একটা বড় একটা ইমপ্যাক্ট আসবে, সেটা আমরা পরে দেখবো, সেটা হচ্ছে অডিট। ইন্স্যুরেন্সের একটা বড় পার্ট হচ্ছে অডিট। তার মানে যত কাজগুলো করতেছি সবগুলো হচ্ছে আমার ইন্স্যুরেন্স এনগেজমেন্ট টাইপের কাজ। ঠিক আছে? এটাতে আর কোনো কারো কনফিউশন নাই। তার মানে যত সি ফার্মগুলো যত এনগেজমেন্ট থাকে সেটাকে আমরা বলা হয় ইন্স্যুরেন্স এনগেজমেন্ট। ইন্স্যুরেন্স এনগেজমেন্টের মাঝে মোস্ট অফ দ্য ইফেক্টিভ ওয়ার্ক হচ্ছে অডিট। আমরা যদি একটা ডেফিনিশনে দেখি, an insurance engagement is one in which a practitioner express a conclusion. আচ্ছা, practitioner means কে? অডিটর, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। আচ্ছা, যদি বলা হয় who is the professional accountant? ICAB, ICMEB, IS চার্টার সেক্রেটারি, আর তাহলে বা ACCA। যদি একটা কোশ্চেন আসে আপনাদের, who is the professional accountant, আপনাকে বললো ICAB, ICMEB, অথবা বললো যে পরের কোশ্চেন আসলো যে না, সিতে বললো যে ACCA, অথবা লাস্ট কোশ্চেনে বললো অল অফ দ্যাট। কে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট?
all of them. অল অফ দেম, তাই না? আচ্ছা, এটা রাইট না রং আমরা পরের স্লাইডে দেখব। তার মানে আমরা বলা হচ্ছে যে এই প্র্যাকটিশনার, তার মানে ধরে নিলাম প্র্যাকটিশনার মিন্স হচ্ছে যে অল অফ দেম, আপনারা যেটা বললেন সেটাই ধরে নিচ্ছি এখন। প্র্যাকটিশনার এক্সপ্রেস এ কনক্লুশন, সে একটা কনক্লুশন ড্র করে কিসের উপর? ডিজাইন টু এনহ্যান্স দ্য ডিগ্রি অফ কনফিডেন্স। সে এই যে কনক্লুশনটা ড্র করে সেটা ডিজাইন হয় টু এনহ্যান্স দ্য ডিগ্রি অফ কনফিডেন্স ক্রিয়েট করে অফ দ্য ইন্টেন্ডেড ইউজার other than responsible party about the outcome of evaluation or measurement of a subject matter against criteria. এখন যদি দেখেন বলা হচ্ছে কিছু ওয়ার্ড প্র্যাকটিশনার, তার মানে আমরা বুঝলাম যে আমরা যেহেতু সিএ ফার্মে আছি, ধরে নিয়ে হচ্ছে সিএ ফার্ম এক্সপ্রেস এ কনক্লুশন, দ্যাট মিন্স হচ্ছে যে এই সিএ ফার্মগুলো যে ওপিনিয়নটা ড্র করে সেটা হচ্ছে আমার কনক্লুশন আসলো কিসের উপর? এই কনক্লুশনটা যেটা ড্র করতেছে এটা ইউজারদের কনফিডেন্স ক্রিয়েট করে। এই ইন্টেন্ডেড ইউজার বলতে কি বোঝায়? ইন্টেন্ডেড ইউজার মিন্স স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার বলতে কি কারা? Who hired the auditor? ইন্টেন্ডেড ইউজার স্যার ডিরেক্টর, শেয়ার হোল্ডার হায়ার করে আর কি, মানে ফার্মগুলোকে যারা হায়ার করে, ইজিএম মিটিং করে যারা হায়ার করে তারা। আচ্ছা, এখানে হচ্ছে যে এই ইন্টেন্ডেড ইউজার বলতে মেইনলি হচ্ছে যে স্টেক হোল্ডারকে মেইন স্টেক হোল্ডার হচ্ছে সে আমার ঢাকা ব্যাংকের মেইন স্টেক হোল্ডার কারা? মেইন স্টেক হোল্ডার হচ্ছে যে আমাদের শেয়ার হোল্ডাররা, যারা মালিক পক্ষ। তার মানে যে শেয়ারের মালিক সেই তো মালিক, তার মানে মালিক পক্ষরাই হচ্ছে মেইন ইউজার। তার মানে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে কোনো একটা কোম্পানির তার মানে মালিক পক্ষ হচ্ছে যে স্টেক হোল্ডার, শেয়ার হোল্ডাররা। আচ্ছা, এখন যেহেতু আমার একটা লিস্টেড কোম্পানি, ঢাকা ব্যাংক লিস্টেড কোম্পানি, প্রতিনিয়ত শেয়ার বাই সেল হয়, তার মানে হচ্ছে যে শেয়ারে যারা ইনভেস্টর তারা ইন্টেন্ডেড ইউজার হয়। যারা হচ্ছে যে ডিরেক্টর কিন্তু ওয়ান টাইম অবশ্যই শেয়ার হোল্ডার হয়ে যাচ্ছে। যারা আমরা এমপ্লয়ি তারাও আমরা কিন্তু ইন্টেন্ডেড ইউজার হচ্ছে। যারা ভেন্ডর তারাও ইন্টেন্ডেড ইউজার হচ্ছে। কিন্তু মোস্টলি হচ্ছে যে এই রিপোর্টটা যাদেরকে দেওয়া হয় তাদেরকে আমরা ইন্টেন্ডেড ইউজার বলবো। আর স্টেক হোল্ডার হচ্ছে যে অল, তার মানে আমি একজন এমপ্লয়ি, আমি বেনিফিট আমার আছে, তার মানে এই অডিট রিপোর্টের উপর বেস করবে আসলে এটার কনফিডেন্স কেমন, আমি কি এই প্রতিষ্ঠানে স্টে করবো নাকি চলে যাব। ভেন্ডর চিন্তা করবে যে ঢাকা ব্যাংকের কেমন কি অবস্থা, তার ওপিনিয়ন কি আসছে, নেগেটিভ আসছে, কোয়ালিফাইড নাকি আনকোয়ালিফাইড আসছে, নাকি অ্যাডভার্স রিপোর্ট আসছে। সে যদি দেখে যে না রিপোর্ট খুব খারাপ আসছে, ব্যাংকের অবস্থা খারাপ যাচ্ছে, সে এটার উপর ডিসিশন নেবে যে না আমাদের সাথে রাখবে না কিনা। যারা ইনভেস্টর, মেইনলি ইনভেস্টর, শেয়ারে ঢাকা ব্যাংকের শেয়ারে ইনভেস্ট করবে কিনা সে চিন্তা ভাবনা করবে এটার উপর। তার মানে ইন্টেন্ডেড ইউজার বলতে এখানে মেইনলি চলে আসবে হচ্ছে যে এখানে মূলত আসবে শেয়ার হোল্ডার, বাকি সবাই কিন্তু ইন্টেন্ডেড ইউজার। আদার দ্যান রেসপন্সিবল পার্টি মিন্স আমরা একটু আগে আলোচনা করেছি, যারা অ্যাকাউন্টস প্রিপেয়ার করে তারাই হচ্ছে রেসপন্সিবল পার্টি। অ্যাবাউট দ্য আউটকাম এন্ড মেজারমেন্ট অফ সাবজেক্ট ম্যাটার। আচ্ছা, অডিটরটা কিসের উপর অডিটটা করে? এটা মানে যে কোনো একটা বেসিসের উপর অবশ্যই করবে। স্যার ফাইনান্সিয়াল স্টেটমেন্ট। হ্যাঁ, ফাইনান্সিয়াল স্টেটমেন্ট, সাবজেক্ট ম্যাটার। আচ্ছা, আমি যদি বলি একটা সিএ ফার্মকে আমরা এনগেজ করলাম যে ভাই তুমি আমার একটু দেখো তো, আমার এখানে একটা ফ্রড হয়েছে, এই ফ্রডটা ইনভেস্টিগেট করো, তাহলে কি এটা সাবজেক্ট ম্যাটার হতে পারে? জি স্যার। আচ্ছা, আমি যদি বলি যে না আমরা আমাদের অ্যাকাউন্টসটা আমরা প্রিপেয়ার করতে পারছি না ভালোভাবে, আমরা চাচ্ছি যে একটা সিএ ফার্ম এনগেজ করতে, আমার অ্যাকাউন্টসটা প্রিপেয়ার করে দিতে, সেটা হতে পারে না? জি স্যার, হতে পারে। তার মানে সাবজেক্ট ম্যাটার মিন্স হচ্ছে যে কাজের জন্য অডিটরকে এনগেজ করা হয় সেটা সাবজেক্ট ম্যাটার। ওনাকে যদি বলা হয় যে একটা যে বিষয়ের উপর নিয়ে অ্যাসুরেন্স করা হবে, রাইট, এগেইনস্ট বলা হচ্ছে ক্রাইটেরিয়া। এখন ক্রাইটেরিয়া মিন্স কি? স্যার তাদেরকে ক্রাইটেরিয়া হচ্ছে স্যার ওই যে আইএফআরএস রেস্ট্রিকশন গুলো দিবে যে মানে কি স্ট্যান্ডার্ড বেসিস তারা সিটিজেন ইয়া করবে। রাইট, তার মানে সবার আনসারটা ঠিক আছে। যদি বলা হয় অ্যাকাউন্টস অডিট করার জন্য, তাহলে আমার চলে আসবে ক্রাইটেরিয়া। আমি অ্যাকাউন্টস কিভাবে করব? আমি দেখেছি যে এই যে ম্যানেজমেন্টের কাজ হচ্ছে এই অ্যাকাউন্টস প্রিপেয়ার করে কিসের ভিত্তিতে? আইএস এবং আইএফআরএস ফলো করে অ্যাকাউন্টসটা করে। তার মানে এখানে ক্রাইটেরিয়া হয়ে যাবে আইএস এবং আইএফআরএস, তাই না? এখন যদি বলে সে আমি বললাম হচ্ছে যে আমি একটা ফ্ল্যাট কিনবো, হ্যাঁ, ফ্ল্যাটটার মধ্যে গুলশান এরিয়াতে আছে, 1 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনবো। এখন এই ফ্ল্যাটটা যে কিনবো
এখানে জমি জমা এসব আমি বুঝি না, বা এই ফ্ল্যাটের কোয়ালিটি যে ডেভেলপার সে কিভাবে করেছে আমি জানি না। এখানে এই ফ্ল্যাটের কোয়ালিটিটা এনশিওর করার জন্য অডিট ফার্মকে এনগেজ করলাম। তাহলে এখানে একটা কোশ্চেন এরাইজ হলো, তাহলে ক্রাইটেরিয়া কোনটা হবে, তাই না? আমি বললাম হচ্ছে আমি একটা ফ্ল্যাট কিনবো, এই যে ফ্ল্যাটটা কিনবো, এই আসলে এখানে আমার কেনাটা ঠিক হবে কিনা, ফ্ল্যাটের কোয়ালিটিটা এনশিওর করবো কিভাবে, এটা ঠিক আছে কিনা, এইটার ক্রাইটেরিয়া কি হবে? তার মানে হচ্ছে যে একটু চিন্তা করে দেখি, তার মানে হচ্ছে যে আমি আইএস এবং আইএফআরএস অনুসারে করতে পারছি না। তার মানে এই ক্রাইটেরিয়াটা আমি যে এঙ্গেজ যে আমার আমি সিএফ কে আমি এঙ্গেজ করতেছি, সিএফ এবং আমি একটা নেগোশিয়েট করব, আমি আসলে এখানে ক্রাইটেরিয়া কি সেট করব, আমার এভিডেন্স আমি কি ধরনের এভিডেন্স আমি চেক করব, কি ধরনের ডকুমেন্টস আমি চেক করব। এখানে হতে পারে ফ্ল্যাটের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, একটা এই রাজুকের অ্যাপ্রুভাল একটা এসে চলে আসতে পারে ক্রাইটেরিয়াটা, তাই না? রাজুকের অ্যাপ্রুভাল আছে নাকি না। আমরা জানি ডেভেলপারের ক্ষেত্রে কি হয়, ডেভেলপারের ক্ষেত্রে তার একটা অথরিটি আছে, ওই অথরিটি লাইসেন্স আছে কিনা, তাই না? এই জিনিসগুলো এখানে চলে আসতে পারে। তার মানে এইগুলো এভিডেন্স গুলো দেখো, রাইট। তার এই এভিডেন্স যেখানে ক্রাইটেরিয়া কনফিউশন থাকবে, ক্রাইটেরিয়াটা হচ্ছে যে আমার মানে যে এঙ্গেজ করবে সিএফ কে, হ্যাঁ, তার সাথে হচ্ছে যে রেসপন্সিবল পার্টি এবং সিএফ মিলে হচ্ছে মানে ডিসকাশন করে এগ্রি করব আমার কি কি জিনিস আসলে এখানে দেখা উচিত, কি কি ধরনের জিনিস চেক করে আমার কনক্লুশনটা ড্র করা উচিত। এটা দুইজনের মাঝে একটা এগ্রিমেন্টে চলে আসতে হবে। আচ্ছা, এই ডেফিনেশনটাই মূলত সবকিছু রিফ্লেক্ট করে। এখানে বলা হচ্ছে যে কি এলিমেন্টস, এই ডেফিনেশনের মাঝে কি কি এলিমেন্টস গুলো কি কি বলা হচ্ছে, 3 পার্টি ইনভলভমেন্ট। কয়টা পার্টি? 3 পার্টি। কিভাবে? সিএফ একটা, এক নাম্বার, তাই না? 2 নাম্বার আর কে আছে? রিপোর্ট দিতে ইন্টেন্ডেড ইউজার, স্যার ইন্টেন্ডেড ইউজার, তার মানে হচ্ছে যে ধরেন শেয়ার হোল্ডার, তাই না? যেহেতু এই শেয়ার হোল্ডার চলে আসে, ব্যাংকার, হ্যাঁ, মানে মেইন যে স্টেক হোল্ডার যদি ধরি, হ্যাঁ, ব্যাংকাররা যেমন হচ্ছে যে আমরা হচ্ছে যে এই যে রিপোর্টটা, এটা মূলত সত্ত্বাধিকার মানে কি, মূলত এটা হচ্ছে যে শেয়ার হোল্ডার, এই রিপোর্টটা কার বরাবর ইস্যু করবো, টু দা শেয়ার হোল্ডার্স। আর বাকি সবাই যারা, বাকি সবাই হচ্ছে আমার স্টেক হোল্ডার, বাকি সবাই হচ্ছে আমরা স্টেক হোল্ডার, বাট রিপোর্টটা কিন্তু অ্যাড্রেস করতেছে হচ্ছে যে অনলি শেয়ার হোল্ডার। তার মানে এখানে একটা পার্ট কাউন্ট করি হচ্ছে যে রিপোর্টটা যাকে অ্যাড্রেস করা হচ্ছে শেয়ার হোল্ডার। আচ্ছা, আর কে আছে? সিএফ গেল, শেয়ার হোল্ডার গেল, ম্যানেজমেন্ট, মানে এই যে যিনি অ্যাকাউন্টস প্রিপেয়ার করে, এখানে একটা ম্যানেজমেন্ট আসলো, তাই না? এই হচ্ছে 3 পার্টি। সাবজেক্ট ম্যাটারটা কি এখানে? সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে আমরা বুঝলাম আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে এখানে সাবজেক্ট ম্যাটার। সুইটেবল ক্রাইটেরিয়া কি বুঝলাম আমরা? সুইটেবল ক্রাইটেরিয়া বুঝলাম হচ্ছে যে আইএস এবং আইএস এবং আইএফআরএস, যেখানে কনফিউশন থাকবে সেখানে হচ্ছে যে আমরা সেট করে নেব কি আমার সুইটেবল ক্রাইটেরিয়া হতে পারে। আরেকটা হচ্ছে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স। সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স, এটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। সে আপনারা কোন সিএ ফার্ম থেকে ঢাকা মেক অডিট করতে আসলেন, আপনাকে আমি স্কোপে দিলাম না অডিট করার জন্য, আমি বললাম যে ভাই আপনি চাচ্ছেন যে আপনার ঢাকা ব্যাংকের টপ 20 ক্লায়েন্ট আমাকে দেন, আমি একটু চেক করবো। আমি বললাম যে ভাই আজকে পারতেছি না, কালকে আসেন, কালকে আসেন, কালকে বললাম যে ভাই আজকে পারছি না, তারপর দিন আসেন, আপনাকে আমি দেখতেই দিচ্ছি না। তার মানে অডিটর এই যে সিএ ফার্ম এই সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স পাবে না। এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা বলতেছি, আমাদের ঢাকা ব্যাংকের টোটাল 42,000 কোটি টাকার একটা ব্যালেন্স শিট, এই ব্যালেন্স শিটের জন্য আপনাকে স্কোপে দিচ্ছে না আপনি অডিট করার জন্য। আপনাকে তো এভিডেন্স, সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স গ্যাদার করে দেন কনক্লুশন টানতে হবে। হ্যাঁ, ঢাকা ব্যাংকের অবশ্যই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা রিফ্লেক্ট করে, ট্রু এন্ড ফেয়ার ভিউ রিফ্লেক্ট করে। তার মানে হচ্ছে যে এই সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্সটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর এ সিএ ফার্ম অর ফর এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তার মানে হচ্ছে কি আমরা সবাই বুঝলাম যে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্সের উপর মানে নির্ভর করে আমি কি রিপোর্টটাকে আনমডিফাইড করব অর আনকোয়ালিফাইড করব, অর আমরা করতে পারি কোয়ালিফাইড করব, অর অ্যাডভার্স করব, অর ডিসক্লেইমার করব। এগুলো তো আমরা একটু আইডিয়া আছে, তাই না? অডিট রিপোর্ট আনমডিফাইড হয় অর আনকোয়ালিফাইড বলে, তারপর বলা হয় আনমডিফাইড উইথ এমফাসিস অফ ম্যাটার, তারপর বলা হয় কোয়ালিফাইড রিপোর্ট, অ্যাডভার্স রিপোর্ট, ডিসক্লেইমার রিপোর্ট, তাই না? আমরা জানি তো এটা। আনকোয়ালিফাইড, কোয়ালিফাইড, প্রথম হচ্ছে আনকোয়ালিফাইড, কোয়ালিফাইড। কোয়ালিফাইড কে আবার ভাগ করছে 3 ভাগে, একটা হচ্ছে যে মডিফাইড, সরি অ্যাডভার্স,
কোয়ালিফাইড অ্যাডভার্স ডিসক্লেমার। আর আনমডিফাইড এর আরেকটা অপশন আছে হচ্ছে আইসা 706 এ আনমডিফাইড উইথ এমফাসিস অফ ম্যাটার। এটা আমরা পরে আমরা ডিটেইলস পাবো। আচ্ছা, কি এলিমেন্টস আরেকটা বলা হচ্ছে যে রিটেন রিপোর্ট। এই অডিটর যে কাজটা করলো, এই কাজটা সাফিসিয়েন্টলি প্রিপেয়ার্ড এভিডেন্সের উপর বেস করে সে একটা কনক্লুশন ড্র করবে। এই কনক্লুশন যেটা ড্র করবে সেটা ডেফিনিটলি রিটেন হবে, নট ভার্বাল। ক্লিয়ার? তারপর আছে তারপরের পয়েন্ট হচ্ছে assurance examiner can give either a reasonable assurance or a limited level of assurance. রিজনেবল অ্যাসুরেন্স বলতে কি বোঝাচ্ছে? তার মানে আপনি আসেন ঢাকা ব্যাংকে, প্রথমে বললাম ঢাকা ব্যাংকে আসেন, আপনাকে যা চাচ্ছেন আমি তাই দিচ্ছি, যত ধরনের এভিডেন্স আছে আমি তাই দিচ্ছি। তার মানে হচ্ছে যে অডিটরের কিন্তু কোম্পানি অ্যাক্ট অনুসারে বলা হচ্ছে যে সে যে কোনো ডকুমেন্টস সে ভেরিফাই করতে পারবে, তার এই পাওয়ারটা দেওয়া আছে কোম্পানি অ্যাক্ট অনুসারে। তার মানে সে আপনি যেটাই চাবেন আমি যেটা দিতে বাধ্য। তার মানে অল এভিডেন্স যখন আপনাকে দেবো, তার মানে এখানে কি হচ্ছে আপনার একটা রিজনেবল লেভেল অফ এসুরেন্স আপনি দিতে পারবেন। আর যদি আপনাকে না দেই তাহলে হয়ে যাবে এটা লিমিটেড লেভেল অফ এসুরেন্স চলে আসবে, আপনাকে আমি স্কোপটা যদি কম দিয়ে দিই। তারপরে পয়েন্ট হচ্ছে যে there are various example of assurance services. The key example in Bangladesh is audit. Assurance সার্ভিসের মধ্যে সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে অডিট। যত এসুরেন্স দেখা যাচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে যে সি ফার্মগুলা আমরা অডিট নিয়ে কাজ করি, ইন এডিশন হচ্ছে আদার কাজ করি। আচ্ছা, এইটা নিয়ে কোনো কনফিউশন আছে কিনা এই পয়েন্টটাতে, এই স্লাইডে? আচ্ছা, নেক্সট স্লাইডে চলে যাই না? আচ্ছা, এখানে যেটা দেখেন ডেফিনিশন বলা হচ্ছে পার্টি সাবজেক্ট ম্যাটার ক্রাইটেরিয়া। এখানে একটা কোশ্চেন করলাম, হু ইজ আ সিএ প্র্যাকটিশনার অর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট অ্যাজ পার আইসিএবি বাই লস 2024। The latest আছে ICB by laws 2024। তার মানে হু ইজ এ সিএ প্র্যাকটিশনার, এখানে এই বাই ল আছে, আইসিবি এর একটা বাই ল আছে, আপনি একটু দেখে নিতে পারেন। হ্যাঁ, আইসিবি বাই লতে বলা আছে যে যারা সার্টিফিকেট অফ প্র্যাকটিস, এই সার্টিফিকেটটা যাদের বরাবর গ্রান্টেড হবে তারাই হবে যে এই প্র্যাকটিস করতে পারবে, এবং তারা এন্টাইটেল দ্য হোল্ডার টু প্র্যাকটিস এজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তার মানে সে আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি চাইলে কি অডিট করতে পারবো? আপনারা হয়তো বলতে পারেন না, করতে পারবেন না, আসলে করতে পারবো না। তার মানে আমি আইসিবি এর কাছে আমি অ্যাপ্লাই করবো, অ্যাপ্লিকেশন করব যে আমি প্র্যাকটিস করতে চাচ্ছি, তখন আইসিবি সার্টিফিকেট গ্রান্টেড করবে। আর এই সার্টিফিকেটটা বলা হয় সার্টিফিকেট অফ প্র্যাকটিস। এই সার্টিফিকেট পাইলে শুধু আমি অডিট করতে পারবো। আচ্ছা, তারপর বলা হচ্ছে যে এই সার্টিফিকেটটা কি হচ্ছে, বলা হচ্ছে নো মেম্বার অফ দ্য ইনস্টিটিউট শ্যাল বি এন্টাইটেলড টু প্র্যাকটিস উইদিন বাংলাদেশ আনলেস হি হ্যাজ অবটেইনড ফ্রম দ্য ইনস্টিটিউট এ সার্টিফিকেট অফ প্র্যাকটিস। তার মানে হচ্ছে যে সার্টিফিকেট অফ প্র্যাকটিস ছাড়া কেউ অডিট করতে পারবে না বা প্র্যাকটিস করতে পারবে না। ইন এডিশন বলা হচ্ছে এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইন প্র্যাকটিস মে প্র্যাকটিস অনলি আন্ডার ওয়ান নেম অর স্টাইল আইদার এজ এ প্রোভাইডার অর ইন পার্টনারশিপ। আমরা জানি হচ্ছে যে যেমন আমি সিএ ফার্মের ক্ষেত্রে যদি আমি প্র্যাকটিসে যেতে চাই, আমি যদি চিন্তা করি আমি এক্সিস্টিং যে ফার্ম আছে পার্টনারশিপ ফার্ম, আমি ওদের সাথে আমি কাজ করবো পার্টনারশিপ হয়ে, সেটা করতে পারি। অথবা আমি চিন্তা করলাম যে না, আমার নিজের নাম দিয়ে একটা প্রপার্টরশিপ কনসার্ন করবো, হ্যাঁ, যে উমক মোর্শেদ এন্ড কং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই নামে আমি দিলাম, সেটাও সম্ভব। তার মানে প্রপার্টরশিপ নামে অথবা পার্টনারশিপ নামে এই প্র্যাকটিসটা করা যাবে। এবার আসি পেশাদার অ্যাকাউন্টেন্ট। এই যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, এটা তো বললো আইসিবি। আচ্ছা, আমি আইসিবি সার্টিফিকেট অফ প্র্যাকটিস পেয়েছি, বলেন তো আমি কি তাহলে অডিট করতে পারবো? ইন্টারনাল অডিট করতে হবে, এক্সটার্নাল জন্য তো আপনার লাইসেন্স হবে। আচ্ছা, ইনিশিয়ালি হচ্ছে যে আইসিবি এই লাইসেন্সটা পেলেই হচ্ছে যে সে প্র্যাকটিস করতে পারতো, বাট এখনো যেটা আসছে, এখন ইন এডিশন একটা রেগুলেটরি অথরিটি চলে আসছে। এফআরসি নাম শুনেছি, এফআরএ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, আমরা কি নাম শুনেছি? জি স্যার। তার মানে এফআরএ চলে আসছে 2015 চলে আসছে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট নামে একটা রেগুলেটরি বডি চলে আসছে। এই অ্যাক্টের আন্ডারে এফআরসি ফাইন্যান্সিয়াল রেগুলেটরি কাউন্সিল একটা আছে। এই কাউন্সিল 12 জনের একটা কাউন্সিল, একটা টিম হয়। এই এফআরসি এর আন্ডারে এসিএ ফার্ম গুলাকে আবার লিস্টেড হতে হবে। ক্লিয়ার? তার মানে উইদাউট লিস্টেড ফ্রম এফআরসি নো ওয়ান ক্যান এলিজিবল টু প্র্যাকটিস ইন দিস ফিল্ড।
বলতে পেশাদার অ্যাকাউন্টেন্ট ওই জায়গায় এফআরসি তে বলা এফআরএ তে বলা আছে পেশাদার অ্যাকাউন্টেন্ট এর প্রতিষ্ঠান দ্বয়কে সদস্য পেশাদার অ্যাকাউন্টেন্ট অর্থ এই প্রতিষ্ঠান দ্বয়ের সদস্যকে বুঝাইবে 2-19 আচ্ছা 2-19 পরে আমরা দেখব কি আছে পেশাদার অ্যাকাউন্টেন্ট বলতে বোঝায় ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ এর সদস্যগণ হইবেন আর ইনস্টিটিউট কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট এর সদস্যগণ হইবেন। তার মানে বুঝলাম শুরুতে আমরা কেউ একজন আনসার করেছি না কারা এফআরএ অনুসারে হচ্ছে যে আইসিএবি এর মেম্বার এবং আইসিএমবি এর মেম্বার। আচ্ছা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বলতে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টে আসছে আইসিএবি এর মেম্বার এবং আইসিএমবি এর মেম্বার দুইটা বডির মেম্বাররা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। ক্লিয়ার? যদি কোশ্চেনে আসে তাহলে এসএসসি আরেকবার একটু বলা যাবে? হ্যাঁ বলতেছি কি প্রফেশনাল আচ্ছা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বলতে কি বোঝাচ্ছে কারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট অনলি আইসিএবি এবং আইসিএমবি এর মেম্বার আইসিএবি আইসিএমবি কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ওদের মেম্বাররাও হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। ক্লিয়ার? ঠিক আছে স্যার আমি একটা আচ্ছা। কোশ্চেন হ্যাঁ স্যার এই যে রিসেন্টলি কিছুদিন যাবত দেখতেছি স্যার মানে অডিট নিয়ে আইসিএবি এবং আইসিএমএবি এর মানে একটা কিছুটা মানে দুইজনই আচ্ছা, অডিট ওইটা- করতে চাচ্ছে এরকম একটা ইচ্ছা হচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে কি এই যে আমরা বললাম বাংলাদেশে হচ্ছে স্ট্যাটিউটরি অডিট প্রত্যেকটা কোম্পানি স্ট্যাটিউটরি অডিট করে। ইন এডিশন হচ্ছে যে পাবলিক ইন্টারেস্ট এন্টিটি আছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টে ক্রাইটেরিয়া সেট করা আছে যে আপনার টোটাল অ্যাসেট কত গেলে টোটাল লাইবিলিটি হ্যাঁ টোটাল ম্যান পাওয়ার যে কোনো প্রতিষ্ঠানে একটা বার দেয়া আছে এটা যদি এক্সিড করে সেটা ফার্মও হইতে পারে ফান্ড হতে পারে প্রপার্টি কোনো একটা বিত্তীয় হইতে পারে ওই লিমিট ক্রস করলে তাকেও অডিট করা লাগে। তার মানে হচ্ছে যে প্রেজেন্টলি হচ্ছে যে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তারা হচ্ছে স্ট্যাটিউটরি অডিট মাস্ট করতেছে হ্যাঁ কোম্পানি অ্যাক্ট অনুসারে। ইন এডিশন বাকি অডিট গুলো করছে আর কস্টের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট করছে হচ্ছে কস্টের যে অডিটটা সেটা করছে। ইন এডিশন তারা ক্যাশ ইনসেন্টিভের কিছু পার্ট করছে। এখন আইসিএমবির ওনারা চাচ্ছে যে আমরা যে ফাইন্যান্সিয়াল মানে অডিটটা যেটা করি হ্যাঁ এই অডিটটা স্টুডিও অডিট ওরা স্টুডিও অডিটে যাচ্ছে না যে পাবলিক ইন্টারেস্ট এন্টিটি যে প্রতিষ্ঠানগুলা মানে কোম্পানির যে অডিট ছাড়া বাকি অডিট গুলো ওনারা করতে চাচ্ছে। এটা নিয়ে একটা কন্ট্রাডিক্টরি কিছুই না বাট অ্যাজ পার আইনে বলা আছে যে আইসিবি প্রতিষ্ঠিত হয়েছে হচ্ছে আসলে ফাইন্যান্সিয়াল অডিটের জন্য কস্ট এন্ড ম্যানেজমেন্ট অডিট হয়েছে কস্টের জন্য ঠিক আছে। আইনের আসলে এটা ব্যত্যয় হয় ওরা বিভিন্ন ইস্যু রেজ করে চাচ্ছে যে আমাদের ওনারা এই ইয়েটা ওনারাও এভেন্ট করতে চাচ্ছে আর কিছুই না। ওদের আচ্ছা, আমরা দাবিটা তো দেখি- তাহলে ইনভ্যালিড। ইনভ্যালিড রাইট ডেফিনেটলি এটা ইনভ্যালিড। আচ্ছা এবার যদি একটা কোশ্চেন আছে আপনাদের প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি ইনস্টিটিউট হু আর দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি ইনস্টিটিউট এই কোশ্চেন যদি আসে তাহলে আমরা কি বুঝবো আমরা বুঝবো হচ্ছে যে আইসিএবিবি এবং আইসিএমইবি। যদি বলে ইন এডিশন আরো কিছু প্রফেশনাল বডি আছে ওদেরকে আমরা বলবো না প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি ইনস্টিটিউট অ্যাজ পার এফআরএ অনুসারে আইসিএবিবি এবং আইসিএমইবি। এখানে দেখেন এনলিস্টমেন্ট অফ অডিটরস এখানে 31 এ বলা আছে যে নিরীক্ষকদের তালিকাভুক্তি আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন এই আইন বলবৎ হইবার পর কোন নিরীক্ষক বা কোন নিরীক্ষা ফার্ম কাউন্সিলের নিকট তালিকাভুক্ত ব্যতীত কোন জনস্বার্থ সংস্থার নিরীক্ষক হিসেবে নিয়োগ লাভের যোগ্য হইবেন না বা নিরীক্ষা সংক্রান্ত কোনো সেবা প্রদান করিতে পারিবেন না। ক্লিয়ার? একেবারে ক্লিয়ার একেবারে। এখানে তার মানে হচ্ছে যে আইসিবির মেম্বার আপনি ওই যে সার্টিফিকেট অফ প্র্যাকটিস সেটা নেবেন সেটা নেয়ার পর ইন এডিশন আপনাকে এফআরসি লিস্টেড হতে হবে। এটা নিয়ে কারো কনফিউশন আছে? স্যার এফআরসি লিস্ট তো ওই ফার্মটার হতে হবে। হ্যাঁ এফআরসি লিস্টটা হচ্ছে ওই ফার্মটার সাথে নাম সহ হইতে হয় এই ফার্মে কয়জন প্র্যাকটিস করতেছে। জি স্যার। আচ্ছা চলে আসি আমরা ডেফিনিশনে। আমরা আছি এখনো কি এলিমেন্টস বলতে কি বোঝায়। কি এলিমেন্টস বলতে থ্রি পার্টি তাই না কয়টা পার্টি প্রথমে আছে কি এলিমেন্টস এর একটা পয়েন্ট হচ্ছে থ্রি পার্টি অর গ্রুপ অফ পিপল ইনভলভ প্র্যাকটিশনার ইন্টেন্ডেড ইউজার আর রেসপন্সিবল পার্টি এটা আমরা পেয়ে গেলাম।
সাবজেক্ট ম্যাটার আমরা বুঝলাম যে ওর যে বিষয়টা নিয়ে অডিট করি সেটা হচ্ছে যে সাবজেক্ট ম্যাটার। সে ফাইন্যান্সিয়াল হিস্টরি অডিটের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার। এখানে বলা হচ্ছে সাবজেক্ট ম্যাটার অফ ইন্স্যুরেন্স এঙ্গেজমেন্ট মে ভেরি কনসিডারেবলি, however it is likely to fall into one of the three categories। যেমন ডাটা, আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করতেছেন সেটা হতে পারে, বিজনেস প্রজেকশনের উপর কাজ করতেছেন সেটা হতে পারে, সিস্টেম অডিট হইতে পারে, ইন্টারনাল কন্ট্রোল এন্ড কন্ট্রোল সিস্টেম এটার উপর অডিট হইতে পারে, অর কম্পিউটার সিস্টেমের উপর অডিট হইতে পারে, বিহেভিয়ার বলতে সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল পারফরম্যান্স হইতে পারে, কর্পোরেট গভর্নেন্সের উপর অডিট হইতে পারে, আমার এই ব্যাংকের এমপ্লয়িরা তাদের পারফরম্যান্সটা ভালো আছে কিনা সেটার উপর অডিট হইতে পারে। তার মানে সাবজেক্ট ম্যাটার হচ্ছে যে এনি কাইন্ড অফ ইস্যু, মানে টপিকস এর উপর আমার সাবজেক্ট ম্যাটার চলে আসবে, কোন বিষয়ের উপর আমার অডিটটা করা হচ্ছে বা ইন্স্যুরেন্স এঙ্গেজমেন্টটা করা হচ্ছে। সুইটেবল ক্রাইটেরিয়া আমরা বুঝে গেলাম। আমরা এখানে বলা হচ্ছে যে আইএস এবং আইএফআরএস, সেটা আমরা বুঝে গেছি। সাফিসিয়েন্ট প্রিপেয়ার্ড অডিট এভিডেন্স টু সাপোর্ট ইন্স্যুরেন্স অপিনিয়ন, এটাও একটা কি এলিমেন্টস হচ্ছে। রিটেন রিপোর্ট, ডেফিনেটলি রিপোর্টটা আমাদের রিটেন হতে হবে। এখানে দেখেন একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা কি কি পড়েছেন আগে? এই চ্যাপ্টারটা কি পড়া হয়েছে কারো? জি স্যার, অল্প একটু পড়া হয়েছিল। আচ্ছা, আমি যে এই পর্যন্ত বললাম আপনারা কি ক্যাচ করতে পারছেন? না স্যার, পড়ি নাই। আচ্ছা, আমি এই পর্যন্ত যা বলেছি আপনারা কি প্রপারলি বুঝতে পেরেছেন? হাউস পারচেজ, ইমাজিন ইউ আর বাইং এ হাউস, ইমাজিন করতে বলছি। There are certain issues you would want assurance about, particularly whether the house is structurally sound। তার মানে এই সাউন্ড কিনা সেটা নিয়ে একটা ইস্যু আসছে। In this situation, তার মানে there are certain issues you would want to assurance, তার মানে আপনি একটা ইন্স্যুরেন্স চাচ্ছেন about, particularly whether the house is structurally sound. In this situation, you would be unlikely just to trust the word of the person who was selling the house, but would seek the additional assurance of a qualified professional such as surveyor। এটা চিন্তা করে দেখি, তার মানে আপনি একটা বাড়ি কিনতে চাচ্ছেন, একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন, ফ্ল্যাটটার সাউন্ড কিনা, কোয়ালিটিটা ঠিক আছে কিনা সেটা এনশিওর করার জন্য একটা প্রফেশনাল ফার্মকে আপনি এনগেজ করতে চাচ্ছেন। আপনি রিলাই করতে পারতেছেন না যে বিক্রি করবে সেলার, সে বলতেছে অনেক ভালো, বাট এই তার কথার উপর আপনি রিলাই করতে পারছেন না, তার কথার উপর বেস করে আপনি এটা পারচেজ করতে চাচ্ছেন না। তার মানে আপনি এটা এনগেজ করলেন একটা ফার্মকে, এটা সার্ভেয়র নামে, সে ওই কনসালটেন্সি ফার্ম, এটা সার্ভেয়রের ফার্ম। এই ক্ষেত্রে বলেন তো ফার্স্ট কি এলিমেন্টস গুলো কি কি? You should already be able to see the first key elements of an insurance engagement। আমরা উপরে বুঝলাম যে কি এলিমেন্টস গুলো কি কি। তো আমরা প্রথমে জানি থ্রি পিপল। এখানে থ্রি পিপল কি কারা কারা বলেন তো? প্র্যাকটিশনার, ইন্টেন্ডেড ইউজার, রেসপন্সিবল পার্টি। প্র্যাকটিশনার হচ্ছে, এখানে প্র্যাকটিশনার কি? অ্যাকাউন্টেন্ট, সার্ভেয়র। এখানে বলা হচ্ছে সার্ভেয়র বলছে, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বলছে কোয়ালিফাইড প্রফেশনাল সাচ এজ সার্ভেয়র। আচ্ছা, ইন্টেন্ডেড ইউজার কি? যিনি কিনবে, মানে যে ব্যক্তি কিনবে ঘরটা, তার মানে আপনি, ইউ আর বাইং এ হাউস, আপনি, তাই না? আপনি হচ্ছেন ইন্টেন্ডেড ইউজার, কারণ আপনার রিপোর্ট দরকার, তাই না? তার মানে বুঝতে পারলাম যার রিপোর্ট দরকার সে আসলে সে হচ্ছে যে ইন্টেন্ডেড ইউজার মেইনলি। আর ইন্ডিপেন্ডেন্ট তো আরো কিছুই থাকবে সার্কামস্টেন্সেস, ওদেরকে আমরা না। আচ্ছা, আর একজন পার্টিকে, থ্রি পার্টির মাঝে দুইজন পাইলাম, সার্ভেয়র আর পাইলাম, আর হচ্ছে যে যিনি বিক্রি করবে, রাইট, ল্যান্ডলর্ড আর তোমার হাউস ওনার। তার মানে আমরা থ্রি পার্টি বুঝে গেলাম, তাই না? আচ্ছা, এবার আসি হচ্ছে থ্রি পার্টি গেল সাবজেক্ট ম্যাটার। সাবজেক্ট ম্যাটারটা কি? এখানে কি কাজটা করতে হবে আপনাকে? স্যার হাউসটা স্ট্রাকচারালি সাউন্ড কিনা এটা হচ্ছে আইডেন্টিফাই করা। রাইট, এক্স্যাক্টলি, ইউ আইডেন্টিফাইড দ্য মেইন পয়েন্ট। তার মানে হচ্ছে এটা ফ্ল্যাটটা আসলে কোয়ালিটিটা এনশিওর করে, এটা ঠিক আছে নাকি না। আচ্ছা, সাবজেক্ট ম্যাটার হয়ে গেল। এবার বলি ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়া মানে হচ্ছে যে কিসের বেসিসে আপনি যে এটা চেক করবেন যে সাবজেক্ট ম্যাটারটা ঠিক আছে কিনা, তাই না? বলা হচ্ছে ফ্ল্যাটের কোয়ালিটিটা এনশিওর করতে বলছে। আমার এখন ক্রাইটেরিয়া তো বের করতে হবে। ক্রাইটেরিয়া কি? তার এইখানে হয়তো ক্রাইটেরিয়া বলতে বুঝাইছে যে বিল্ডিং মানে ওয়েল স্ট্রাকচারড, এই টাইপের কিছু।
হ্যাঁ, আচ্ছা এই পয়েন্ট আমরা দেখি সার্ভার উইল জাজ করবে